লালনবদ্ধ সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, The Daily People's Time. শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। Truth is out. এখন আমি একদম পারফেক্টলি আপনাকে দিচ্ছি আর কি। আমাদের শামসুজ্জামান সাহেব তো আসে নাই, আমরা টাইম হয়ে গেছে, আপনাকে দিয়ে আমরা শুরু করি। সবাই প্রস্তুত আছে, আপনি অনুমতি দিলে আমরা শুরু করতে পারি। হাসিনা ভাই, আপনি শুনতেছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুরু করছি। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোরের পাতা সংলাপের ৩০তম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সংলাপের বিষয় হচ্ছে শতবর্ষে বঙ্গবন্ধু। এমন একটি বিষয় আমরা আলোচনা করব। বঙ্গবন্ধু একটি ইনস্টিটিউশন, আমরা কোথা থেকে শুরু করবো আমরা জানি না, আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করি, সেখানে যাব। আজকে সংলাপে সংযুক্ত হয়েছেন 4 জন সম্মানিত বিশেষ অতিথি। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন জনাব সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি জগতের অগ্রদূত, আমাদের আইকন জনাব হাসান ইমাম, তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, যিনি রাজপথের লড়াকু সৈনিক। আমাদের সাথে আছেন জনাব মইনুল হোসেন নিখিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং আমরা আশা করছি অধ্যাপক শামসুজ্জামান খান, সভাপতি বাংলা একাডেমি, আমাদের সাথে এসে যুক্ত হবেন। এই সংলাপের পরিকল্পনা ও নির্দেশনায় আছেন কাজী ডক্টর ইর্তেজা হাসান, সম্পাদক ও প্রকাশক, ভোরের পাতা, পিপলস ডেইলি এবং সিআইপিওনি। আমরা সংলাপের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের এনে দিয়েছেন একটি স্বাধীনতা, যিনি এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, যিনি বাংলার মানুষের ভাগ্যাকাশে উপস্থিত হয়েছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা সেই মহান নেতার 100 বছরের অর্থাৎ শতবর্ষের বিষয়ে জন্মদিন আমরা পালন করার আমরা এখন কিন্তু আপনারা সবাই জানেন আমরা মুজিব বর্ষে আছি। 17ই মার্চ 2020 থেকে 17ই মার্চ 2021 পর্যন্ত এই মুজিব বর্ষ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, তার সংগ্রামী চেতনা, তার প্রজ্ঞা সবকিছু ধারণ করে বঙ্গবন্ধু কন্যা এই দেশকে অগ্রগতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির মুক্তি সংগ্রামের প্রতীক, বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই বঙ্গবন্ধু বুঝেছিলেন যে এদের সাথে থাকা সম্ভব নয়। তিনি 1948-এ ছাত্রলীগ গঠন করেন, পরবর্তীতে 1949 সালে আওয়ামী লীগ, এর পরবর্তী আওয়ামী মুসলিম লীগ, পরবর্তী আওয়ামী লীগ, অসাম্প্রদায়িকতা যুক্ত করে বঙ্গবন্ধু সেই তরুণ নেতৃত্ব থেকে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের তৎকালীন পাকিস্তানের আমি বলবো যে অবিসংবাদী নেতায় পরিণত হয়। একজন তরুণ নেতা খুব অল্প দিনের মধ্যেই সমস্ত কিছুর নেতৃত্বে গিয়েছিলেন। তার নেতৃত্বের গুণ, তার ত্যাগ, তার দীর্ঘমেয়াদী যে ভীষণ মিশন দিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার 3.5 বছরে তিনি যখন উন্নয়নের কাজ করছিলেন, দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছিলেন, পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিত করে যাচ্ছিলেন, তখনই স্বাধীনতা বিরোধীদের এক কুচক্রীরা
বঙ্গবন্ধু সহ পরিবারের সকলকে হত্যা করে উন্নয়নের গতি স্তব্ধ করে দেয়। কিন্তু সেই স্তব্ধতা বেশি দিন স্থায়ী হয় নাই। বঙ্গবন্ধু কন্যা আবার ঘুরে দাঁড়িয়েছেন 21 বছর পর দায়িত্ব নিয়ে। তিনি আবার বাংলাদেশকে সে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাচ্ছেন। আমরা 10ই জানুয়ারি 2020 সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা শতবর্ষের ক্ষণ গণনা শুরু করেছিলাম এবং সেই সময় থেকে আমরা শতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমরা নির্ধারণ করেছি। জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটি, যার সদস্যরাও এখানে উপস্থিত আছেন। আমরা সেটি যখন শতবর্ষের অনুষ্ঠান আড়ম্বর সারা দেশব্যাপী উদযাপন করতে যাব, তখনই 8ই মার্চ আমাদের প্রথম করোনা শনাক্ত হয়। বঙ্গবন্ধু কন্যা এদেশের জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষার কথা চিন্তা করে তিনি সকল প্রোগ্রামকে ভার্চুয়ালি অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে করার নির্দেশনা প্রদান করেন এবং সেইভাবেই আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করছি। বঙ্গবন্ধু এদেশের মানুষের কাছে একটি নাম, একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয় স্পর্শ করতে বুঝতে পেরেছিলেন স্বাধীন বাংলাদেশের উন্নতি, মর্যাদা এবং শক্তি অবলম্বন করতে হলে অবশ্যই আমাদেরকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। এই বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে যেটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে আরো বেশি করে জানা, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর কার্যক্রমের সাথে সংযুক্ত করে সোনার বাংলাদেশ গড়ে তোলা। আজকের এই আলোচনায় আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব হাসান ইমাম, যার পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নাই। এই শ্রদ্ধেয় ব্যক্তিটি, যিনি আমাদের সাংস্কৃতিক জগৎকে সব সময় আলোকিত করে রেখেছেন, তার কাছ থেকে শুনব বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তি সংগ্রামে তার যে অবদান, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন জনাব হাসান ইমাম। অনেক ধন্যবাদ। আমি একটু সংশোধন করব। আপনি বলেছিলেন 47-এ দেশভাগের পর 48-এ বঙ্গবন্ধু বুঝতে পারেন যে এই পাকিস্তান যারা তারা চেয়েছিলেন সেই পাকিস্তান এটা হয়নি। আসলে এটা ঠিক নয়। যখন 47-এর আগস্ট মাসে 15 তারিখে যখন দেশ ভাগ হয়, তার আগেই বাংলাকে এবং পাঞ্জাবকে ভাগ করার যে পরিকল্পনা নিয়েছিল এবং সেই পরিকল্পনা যখন করা হয়, তখনই তারা উপলব্ধি করেছিলেন যে এই খণ্ডিত বাংলা এইভাবে পাকিস্তান, যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পাকিস্তান হবে না। এই সময়ই বঙ্গবন্ধু তখন ছাত্র নেতা। আমি তখন থেকেই বঙ্গবন্ধুকে চিনি, তিনিও আমাকে চিনতেন, আমাকে যথেষ্ট স্নেহ করতেন। কারণ আমার নানা আবুল হাশেম সাহেব তখন বঙ্গবন্ধুর সাধারণ সম্পাদক ছিলেন এবং আমি নানা বাড়িতে থেকেই পড়াশোনা করতাম বর্তমানে। তো বঙ্গবন্ধু এবং তাদের বড় একটি দল ছিল ছাত্র নেতা, যারা আবুল হাসিম সারওয়ার্দী গ্রুপের লোক ছিলেন। মুসলিম লীগের তখন দুটো গ্রুপ ছিল, সেটা ছাত্র সংগঠনেও ছিল আর মুসলিম লীগেও ছিল। একটি হচ্ছে নাজিমুদ্দিন সাহেবদের গ্রুপ, যেটা ছিল শাহ আজিজ সাহেব, তখন ছাত্র নেতা, মুক্তিযুদ্ধের সময় যিনি আমাদের বিরোধিতা করেছিলেন, তিনি সেই গ্রুপ দলে ছিলেন এবং বঙ্গবন্ধুরা আবুল হাসেম সারওয়ার্দী সাহেবের দলে ছিলেন। তো তখনই সারওয়ার্দী সাহেব, আবুল হাসেম এবং কংগ্রেসের মধ্যে কিরণ শঙ্কর রায় এবং শরৎ বোস, তারা মিলে তারা একটা প্রস্তাব নিয়েছিলেন যে পাকিস্তানে তারা যাবেন না, যুক্ত বাংলা একটি স্বতন্ত্র রাষ্ট্র হবে। পাকিস্তান পশ্চিমে হোক, ভারত হোক মধ্যখানে, কিন্তু এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা যেটা ভাগ হয়েছে, সেটা একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে হবে। এবং তারা চেষ্টা করেছিলেন গান্ধীজিকে এবং জিন্নাহ সাহেবকে এ ব্যাপারে সম্মত করতে, কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছিলেন এবং দেশটা বাংলা ভাগ হয়ে যায়। একটি অংশ ভারতে চলে যায়, একটি অংশ পাকিস্তানের অধীনে আসে। তখনই তারা বুঝেছিলেন, যখন যুক্ত বাংলার কথা তারা বলেছিলেন, যে তখনই বলেছিলেন যে একটি চক্রান্ত হচ্ছে এবং
এই যে পাকিস্তানের কথা তারা ভেবেছিলেন যে সাধারণ দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক, তাদের উন্নয়নের জন্য এবং সারা বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাঙালি জাতির জন্য যে একটা পাকিস্তান তারা চেয়েছিলেন, সেই পাকিস্তান হচ্ছে না। এখন পাকিস্তান এক দ্বিখণ্ডিত বাংলায় হচ্ছে। 48 সালে তারা সেটি আবার পুনর্গঠিত করতে চান। 47-এ যখন দেশ ভাগ হয় তখন এই দেশ বাংলা ভাগ নিয়ে মতান্তরের কারণে আবুল হাশেম সাহেব এবং সারওয়ার্দী সাহেব থেকে যান ভারতে, তারা পাকিস্তানে আসেন না। কিন্তু তাদের যে অনুসারীরা ছিলেন, ছাত্র নেতারা এবং অন্যান্য নেতারা, তারা চলে আসেন পাকিস্তানে। এবং 48-এ তখন মৌলানা ভাসানী, যেহেতু তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন, তিনি এসে গেছিলেন, তাকে নিয়ে তারা আওয়ামী লীগ গঠন করেন। প্রথমে আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ গঠন করেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য। এই অবস্থায় আমি যখন ছোটবেলায় নানা বাড়িতে পড়াশোনা করতাম, তখন বঙ্গবন্ধুরা আসতেন 46-এর নির্বাচনের আগে। তিনি তখন কলকাতায় পড়াশোনা করতেন, তাদেরকে বিরাট দল ছিল। আবার আমার নানি সারওয়ার্দী সাহেবের বোন ছিলেন, সারওয়ার্দী সাহেব আবুল হাশেম সাহেব সাদা সম্বন্ধী ছিলেন। তো তাদের নানির কাছে এসে তারা বসে চা খেতেন, আমাদের লজেন্স দিতেন, আদর করতেন। তো তারা চলে আসার পরে তারা এখানে আন্দোলন শুরু করেন, এই ভাষার আন্দোলন নিয়ে প্রথম শুরু করেন। যদিও তাদের লক্ষ্য ছিল স্বাধীন বাংলা, কিন্তু দূরবর্তী লক্ষ্য। যেহেতু তখন মানুষ আপ্লুত ছিল এবং স্বাধীন বাংলা বললে তখন মানুষ সমর্থন পাওয়া যেত না। পাকিস্তান মাত্র হয়েছে, জিন্নাহ সাহেবের একটা কারিশমা ছিল মুসলমানদের মধ্যে, ভারতীয় মুসলমানদের মধ্যে, বাঙালি মুসলমানদের মধ্যেও। সেই জন্য তারা কৌশলগত কারণে তারা সেই সময়ে নানান আন্দোলনের মধ্যে দিয়ে একেবারে পাকিস্তানকে বাংলাদেশে পরিণত করার জন্য পূর্ব পাকিস্তানকে তারা আন্দোলন করে গেছেন। কিন্তু লক্ষ্য তাদের সেটাই ছিল এবং সেইভাবেই তারা অগ্রসর হয়েছেন। ভাষার আন্দোলনকে রাষ্ট্রভাষা, যেহেতু আমরা বাঙালিরা 56% মানুষ ছিলাম পাকিস্তানের মানুষ এবং 44% ছিল পশ্চিম পাকিস্তানিরা, তাই আমরা বলেছিলাম যে উর্দু রাষ্ট্রভাষা হোক, আপত্তি নেই, কিন্তু বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এবং সেই আন্দোলনে মানুষ জীবন দিয়েছিল এবং পরবর্তীতে সেই আন্দোলনে জয়যুক্ত হয়ে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয় পাকিস্তান। কিন্তু কার্যত সেটা প্রতিফলিত হয়নি জীবনে। ক্রমশই তারা উর্দুর উপরে প্রাধান্য সৃষ্টি করে এবং পরবর্তীতে তারা চেষ্টা করে যে বাংলা ভাষাকে তার হরফ থেকে বিচ্ছিন্ন করতে পারলে বাংলা ভাষার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে এবং তারা বাংলা ভাষার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পশ্চিমবঙ্গের বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং চিরকাল যে বাংলা ভাষা চলে এসেছে তার থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য তারা প্রথমে উর্দু ভাষায় বাংলা লেখার প্রস্তাব দেয়, যেটা বঙ্গবন্ধুরা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে রোমান হরফে মানে ইংরেজি হরফে বাংলা ভাষার কথা বলে, সেটাও তারা প্রত্যাখ্যান করেন। কারণ ইংরেজি হরফ বা উর্দু বা আরবি হরফে যদি বাংলা লেখা হতো তাহলে অতীতের যে 2000 বছরের যে সাহিত্য সংস্কৃতি তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতাম আমরা। সেই কারণেই তারা এটা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এইভাবেই তারা আস্তে আস্তে 6 দফায় আসেন এবং 6 দফা দাবি এটা একটা স্বায়ত্ত শাসনের দাবির মতো, যেখানে কেন্দ্রীয় শাসন, যেটা সেনাবাহিনী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে এবং বৈদেশিক নীতি যেটা পাকিস্তানের অধীনে থাকবে, বাকি সবকিছু যেটা বাংলা পূর্ব পাকিস্তান তাদের সরকারের অধীনে থাকবে। যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে সেই আদলে তারা 6 দফা দিলেন এবং 6 দফা আন্দোলনের শুরু হলো। এইভাবেই তারা ক্রমশ মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যান এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু এখানে মুক্তধারা বলে একটা সংগঠন করেছিলেন। বঙ্গবন্ধু তখন মন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্টের এবং তার বন্ধু ছিলেন নুরুল আলম ভাই, তিনি লেবার ডিপার্টমেন্টে চাকরি করতেন। এখানে এসে তিনি বর্ধমানের লোক ছিলেন। আর এ.কে.এম. আহসান ছিলেন লেবার ডিপার্টমেন্টের ডিরেক্টর। সেই এ.কে.এম. আহসান বঙ্গবন্ধুর 8 বন্ধু, এরা তাদেরকে নির্দেশ দেন যে একটি সংগঠন গড়ে তোলো
এবং সেই মুক্তধারা বলে একটি সংগঠন গড়ে তোলেন, এবং সেই সংগঠনটির উদ্দেশ্যই ছিল বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষার উন্নয়ন এবং একটি বিপ্লব করা, যে বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশটাকে একটি গণতান্ত্রিক দেশ এবং একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিণত করা যাবে। সেইভাবেই তিনি এগিয়ে গেছেন। এর ইতিহাস আমরা পরবর্তীতে আরো বিশদভাবে আলোচনা করব। আমি বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি এবং তার কাছে যে স্নেহ ভালোবাসা পেয়েছি সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ শ্রদ্ধেয় হাসান ইমাম। আপনার এই যে ইতিহাস, আপনি ইতিহাসের সাক্ষী, দীর্ঘ সময় বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন, পারিবারিক আপনার যে পরিচয়, সবকিছু মিলে এই ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। আপনি আমাকে কারেক্ট করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আপনার কাছে আসব। এ পর্যায়ে আমি বাংলা একাডেমির সম্মানিত সভাপতি শামসুজ্জামান স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। স্যার, কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো তাহলে আমরা শামসুজ্জামান স্যারের কাছে পরে আসছি। আমরা এ পর্যায়ে জনাব শফিউল আলম চৌধুরী, নাদেল সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল মানুষের কল্যাণের জন্য এবং বাঙালির মুক্তির জন্য। মানুষের অধিকার আদায় ও মুক্তির লক্ষ্যে শাসকদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। এই জীবনের শ্রেষ্ঠ সময় এই লড়াই করতে গিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি জীবন উৎসর্গ করেছেন। বাঙালির জাতির ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী যে ইতিহাস, এই যে অগ্নিপুরুষের ইতিহাস, স্বাধীনতার এই উষালগ্ন থেকে আমি বলবো একেবারে সেই প্রথম থেকে, ছাত্র জীবন থেকে তিনি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালি জাতিকে, তিনি বিশেষ করে যুব সমাজকে একত্রিত করেছেন। যুব সমাজের উপর তার ভরসা ছিল। স্বাধীনতার জন্য যুগে যুগে অনেকেই কাজ করেছেন। আমরা বলবো সেই 39 কেন, আমরা 47-এর আরো আগের থেকে যদি আমরা যাই তাহলে দেখব এই বাঙালির এই অঞ্চলের স্বাধীনতার জন্য অনেকেই সংগ্রাম করেছেন। অবশেষে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মুক্তির দূত হিসাবে, এক সাহসী পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই নেতৃত্বে বাঙালি জাতি শেষ পর্যন্ত পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করে। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ডাক দেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে। তার এই আহ্বানে সাড়া দিয়ে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে একত্রিত হয়ে সকলের সম্মিলিত রক্তস্রোতে এই মুক্তিযুদ্ধ, এই অসাম্প্রদায়িক সংগ্রাম আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সবসময় দেশের মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। তিনি সবসময় এই দেশকে সোনার বাংলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সেই বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তার নেতৃত্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করব জনাব শফিউল আলম চৌধুরী নাদের সাহেবকে, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এই বিষয়টির উপর একটু আলোকপাত করার জন্য। পরবর্তীতে আপনার কাছে আবার আসবো বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও নেতৃত্ব। ধন্যবাদ নাসিরউদ্দিন আহমদ। ভোরের পাতায় এই চমৎকার আয়োজনটি করেছেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের চেতনার যে বাতিঘর জনাব হাসান ইমাম সাহেব। আসলে ওনাদের মতো যারা জাতিকে পথ দেখিয়েছেন অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য যারা আমাদের সামনে আদর্শ হিসেবে রয়েছেন, তিনি একজন। আজকে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে হয়তো সংযুক্ত হবেন শামসুজ্জামান খান, সভাপতি বাংলা একাডেমি, এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিল।
আসলে আমাদের বয়স যাদের কম, আমার জন্ম 69। আমরা বঙ্গবন্ধুকে আসলে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা বঙ্গবন্ধুকে চিনার জন্য এই প্রজন্মর কাছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা, আমি মনে করি এই দুটো বই আমাদের জন্য অবশ্য পাঠ্য। পাশাপাশি আমরা বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমাদের যারা লেখকরা বিভিন্ন সময়ে বা ঐতিহাসিকরা নিরপেক্ষভাবে, নির্মোহভাবে বাংলাদেশের অধিকার আদায়ের যে কাণ্ডারি, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু সম্পর্কে তারা বিভিন্ন সময়ে যে পুস্তকাদি এবং প্রবন্ধগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা যেটা দেখেছি যে বঙ্গবন্ধু তার কৈশোর থেকেই তিনি প্রতিবাদী ছিলেন। প্রতিবাদী এই অর্থে যে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি সেটা খেলার মাঠেই হোক বা সামাজিক সংগঠনের জায়গায় হোক, তিনি কিন্তু যেটা বিশ্বাস করতেন, যেটা বুঝতেন, তিনি সেটা কোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্ব থেকে তিনি উল্লেখ করতেন এবং সেটা তিনি করার জন্য দৃঢ় প্রত্যয়ী ছিলেন। এবং সেই যে কৈশোর থেকে তার চরিত্রের মধ্যে যে এই গুণাবলীগুলো ছিল, আমরা পরবর্তীতে তিনি তার একটি যৌবনের উল্লেখযোগ্য সময় তিনি কাটিয়েছেন ক্যালকাটায়, এবং তার সৌভাগ্য হয়েছিল তিনি অত্যন্ত কাছে থেকে সোহরাওয়ার্দী, ফজলুল হক এর মতো নেতৃত্বের ছায়ায় তিনি নিজের চিন্তাধারাকে বিকশিত করার সুযোগ তিনি পেয়েছিলেন। তিনি একাধারে একজন, আমরা বলবো, রাজনীতিবিদ, পাশাপাশি আমাদের এই বঙ্গে, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক এবং যে দীর্ঘদিনের সামন্তবাদ এবং উপনিবেশিকতার যে শিকড় আমাদেরকে একটি জড় জায়গায় নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে উত্তরণ করার জন্য তিনি কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা জানি, যেটা আসলে আমাদের শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব রয়েছেন, তার সামনে আমাদের কথা বলার আসলে দৃষ্টতা নেই, কিন্তু যেহেতু এই অনুষ্ঠানটি উনি রয়েছেন, শামসুজ্জামান খান রয়েছেন, তাদের যে বয়স এবং এখানে আমি বা নিখিল ভাই, সেই তুলনায় আমরা এই প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে যেটা জেনেছি, আমরা আমাদের সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের কাছে যেটা জানানো প্রয়োজন, সেই তাগিদ থেকেই আসলে আপনাদের আজকের এই আয়োজনে আমরা কথাগুলো বলছি। আজকে এই যে বাংলাদেশ, আমরা যে জায়গায় আমাদের সমাজ, রাষ্ট্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড, জীবনযাত্রা, তার সূতিকাগার কিন্তু বঙ্গবন্ধুর দৃঢ়তা। এবং বঙ্গবন্ধু সেই আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে মুসলিম শব্দ বাদ দিয়ে যে একটি অসাম্প্রদায়িক দল বা রাজনৈতিক সংগঠন করার কাজ শুরু করেছিলেন। একে একে তিনি মহান ভাষা আন্দোলনে তার ভূমিকার কথা শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব বলেছেন। পরবর্তীতে আমরা যেটা দেখেছি, 62, 66, 69, 70, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই কথাগুলো আসলে আর খুব নতুন করে বলার আমি মনে করি অপেক্ষা রাখে না। তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে, বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, তাকে বারে বারে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এক জেলা থেকে আরেক জায়গায় রাজনৈতিক কর্মসূচি প্রচার করার জন্য যাচ্ছিলেন, তাকে গাড়িতে অ্যারেস্ট করা হয়েছে, ট্রেন থেকে নামার পরে অ্যারেস্ট করা হয়েছে, একটি জনসভায় হয়তো বক্তব্য রেখেছেন,
আজকে আমরা যেভাবে বিভিন্ন জনসমাবেশ হয়, মানুষ যেভাবে আসে, সেই সময় কিন্তু এই পরিবেশটা ছিল না। তখন অল্প সংখ্যক মানুষকে নিয়েই শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বাকি সবকিছুই সেভাবেই হতো। আমাদের জনসংখ্যা কম ছিল, মানুষ ওইভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিন্তু বঙ্গবন্ধু তাদেরকে জাগিয়ে তুলেছিলেন এবং তার সফল পরিণতি ছিল ৬৯-এর গণঅভ্যুত্থান। যে বাঙালিরা কখনোই জেগে উঠেনি, সেই বাঙালিকে কিন্তু হাজারো বছরের যে ঘুমিয়ে থাকা বাঘ, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের যে চেতনা, সেই চেতনাকে কিন্তু বঙ্গবন্ধু জাগিয়ে দিতে পেরেছে। এটাই আমি মনে করি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের একটি অসামান্য কীর্তি। এবং এই বাঙালিরাই তখন যেটা বলা হতো যে পাকিস্তানি বাহিনী বিশ্বের একটি অন্যতম সেনাবাহিনী, তার বিরুদ্ধে আমাদের দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষ কোন প্রচলিত যুদ্ধ নয়, গেরিলা যুদ্ধের মাধ্যমে আমরা তাদেরকে পর্যদস্ত করে আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের কৌশল দিয়ে এই যে বাঙালিরা যে বুকের রক্ত ঢেলে একটি দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর কৃতিত্বটাই ছিল সবচেয়ে বেশি। ধন্যবাদ জনাব নাদের সাহেব। আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসব। শামসুজ্জামান স্যারকে আমার কথা শুনছেন? উনি কানেক্টেড হতে পারে নাই। আমরা এ পর্যায়ে আলহাজ মইনুল হোসেন নিখিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, তার কাছে যাচ্ছি। আমরা জানি যে বঙ্গবন্ধু সব সময় তরুণ প্রজন্মকে তার শক্তি হিসাবে ব্যবহার করেছেন। তিনি যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, তিনি বারবার সে কথাটি উচ্চারণ করেছেন। 18ই জানুয়ারি 1974 সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু বলেছেন, আমি বারবার বলেছি সোনার বাংলা গড়তে হবে, এটা বাংলার জনগণের কাছে আওয়ামী লীগের প্রতিজ্ঞা। ছাত্রলীগ এবং ছাত্র নেতাদের অর্থাৎ তরুণ প্রজন্মের উপরই ছিল বঙ্গবন্ধুর অগাধ আস্থা। ছাত্রলীগের অফিস উদ্বোধন করতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, চারিদিকে নাগিনী ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। কাজী তোমরা সংগঠিত হও, মুক্তির পথে এগিয়ে যাও। তিনি প্রথম যুবদের সংগঠিত করেছিলেন। যুবরাই শক্তি দেশ প্রতিটা আন্দোলনে, পৃথিবীর সমস্ত দেশেই সমস্ত আন্দোলনে যুবরা নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা সেজন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি আলহাজ মইনুল হোসেন নিখিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা তার কাছ থেকে শুনতে যাব যে নতুন প্রজন্মে যারা আছে তারা বঙ্গবন্ধুর এই যে আস্থা, সে আস্থার জায়গাটি কিভাবে মূল্যায়ন করছেন এবং তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছেন সোনার বাংলা গড়ার জন্য। জনাব আলহাজ মইনুল হোসেন নিখিল, আপনাকে অনুরোধ করছি এ বিষয়ে আলোকপাত করার জন্য। আপনার সাউন্ড আছে নিখিল, আপনার মিউট করা আছে। ওনার সাউন্ড মিউট করা, সাউন্ডটা অন করতে নিখিল। নিখিল, আপনার সাউন্ডটা মিউট করা, আপনার সাউন্ড মিউট করা। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনি জি বল। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে এই সুন্দর একটি বাংলাদেশ দিয়ে গেছেন। আজকে
শ্রদ্ধেয় আলোচক বৃন্দের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার মানুষ সৈয়দ হাসান ইমরান সাহেব, এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, যিনি কিছুদিন আগেই মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে উনি সুস্থ হয়ে এখন আমাদের মাঝে ফিরে এসেছেন। আমাদের প্রিয় মানুষ জনাব নাসিরউদ্দিন আহমেদ সাহেব, যিনি অত্যন্ত সাবলীল ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন। উপস্থাপনায় থেকেও সুন্দরভাবে যিনি বঙ্গবন্ধুকে তুলে ধরলেন আমাদের সামনে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা শুনছেন, যারা অংশগ্রহণ করেছেন। আমি শুরুটা এইভাবেই করতে চাই। পিতার নাম শেখ মুজিব, বাড়ির ঠিকানা ধানমন্ডি 32। যদি আমি বিষয়টাকে এইভাবেই নিয়ে আসি, তাহলে পুরো বাংলাদেশের সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত এই পিতার নাম শেখ মুজিব, বাড়ির ঠিকানা ধানমন্ডি 32, আমরা বিচার বিশ্লেষণ করলে এর মধ্যে আমরা খুঁজে পাবো জাতির পিতাকে। ইতিহাসের উপর পর্যালোচনা করেছেন আমাদের প্রিয় সৈয়দ হাসান সাহেব এবং আজকের সঞ্চালক নাসিরউদ্দিন আহমেদ সাহেব। আমি শুধু এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মহান স্বাধীনতার যুদ্ধে 1971 সাল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিব যে কারণে এই দেশকে স্বাধীন করেছিলেন, এই দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, মোটা কাপড় পরবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, সেই কারণে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সারাটি জীবন উনি লড়াই বারবার কারণ সেই কারাবরণের সময়ও সেখানে বসে থেকেও উনি কারাগারে বসে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচিন, যা প্রকাশিত হয়েছে আমাদের প্রিয় নেত্রী, বাংলার দুঃখী মানুষের নেত্রী বঙ্গবন্ধু সুযোগ উত্তরসূরি, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে, যার মধ্যে দিয়ে আমরা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে কিছুটা জানতে শিখছি, বুঝতে চেষ্টা করছি। 1975 সালের 15ই আগস্ট ট্রাক ডাকা পড়ে বঙ্গবন্ধুকে সপরিবারে আমাদের ঠিকানা, আমাদের অস্তিত্ব 32 নম্বর হত্যা করা হলো। সেদিনের পর থেকেই বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ আর ছিল না। সেদিনের পর থেকে বঙ্গবন্ধুকে ঘিরে যারা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা পর্যায়ক্রমে বঙ্গবন্ধুকে ঘিরে অসংখ্য মিথ্যাচার অপপ্রচার চালিয়েছেন। আমরা নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়েছি, এখনো আমরা সেই জায়গাটি কিন্তু ফিরে আসতে পারিনি। সেই মিথ্যাচার অপপ্রচার আজও বাংলার মাটিতে এখনো বিচরণ করছে। আমাদের শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু জানি। উনি অত্যন্ত সাহস, নেতৃত্ব, আমি জানি ওনার অনেক লড়াই সংগ্রাম আন্দোলনে ওনার ভূমিকা, ওনাদের মুখ থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, ওনাদের নেতৃত্ব দেখেছি। কিন্তু একথা হল সত্য যে বাংলাদেশ 2টি ভাগে বিভক্ত, বাঙালি জাতীয়তাবাদী এবং বাংলাদেশি জাতীয়তাবাদী। আমরা বাঙালি জাতীয়তাবাদী যারা বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আর যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ, অর্থাৎ বঙ্গবন্ধুর বিপক্ষের মানুষ। তাদের সংখ্যা খুব বেশি না হলেও তাদের মিথ্যাটা কিন্তু বাংলার মাটিতে অনেক শক্তিশালী। আপনারা লক্ষ্য করেছেন কিনা আপনারা দেখেছি, বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে এই বাংলার মাটিতে, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ, রাস্তাঘাট
ধ্বংস করে দিয়ে গেছে, বাড়ি ঘর করে সাকার করে। দেশটি স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে যারা দেশকে নেতৃত্ব দিবে, সেই আমাদের দেশের দেশবরেণ্য বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করে দেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছেন। এমন একটি অবস্থায় বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব, সাহসী নেতৃত্ব, উনি একটি কথা বলেছিলেন আমাদের যুব সমাজের উদ্দেশ্যে। আমাদের প্রিয় নেতা, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল মনিবেকে বলেছিলেন, বাংলাদেশ সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। আর সেই সোনার ছেলে হিসাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৃষ্টি। বঙ্গবন্ধু আরেকটি কথা বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি ফেরাউনের দল দেশটিকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশে রাস্তাঘাট বাড়িঘর সরকার করে দিয়েছে। আজকে শুধু আমরা কয়েকজন মানুষ, আজ আমাদের মনুষ্যত্ব, আমরা এই মানুষগুলি, এই মনুষ্যত্বগুলি যদি আমাদের হাতগুলি কাজে লাগাই, তাহলে দেশকে আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই মনুষ্যত্ব কোথায়? যে মানুষগুলি আমরা এই বাংলার বুকে বেঁচে থাকতাম, পাকিস্তানি হায়নাদের হাত থেকে রক্ষা পেলাম, সেই মানুষগুলির মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? যে মানুষটি সারাটি জীবন এই দেশের জন্য, এই দেশের মানুষের কল্যাণে কাজ করে গেলেন, দেশটি সৃষ্টি করে দিয়ে গেলেন, সেই মানুষটিকে নৃশংসভাবে হত্যা করালো। আমাদের মনুষ্যত্ব কোথায়? আজকের নতুন প্রজন্মের কাছে কিন্তু সেই প্রশ্নটা থেকে যায়। যে কথাটি আজকে নতুন প্রজন্ম বলতে চায়, পিতার নাম শেখ মুজিব, বাড়ির ঠিকানা ধানমন্ডি 32, সেই নতুন প্রজন্ম কিন্তু সেই মনুষ্যত্বহীন মানুষগুলিকে দেখতে চায়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একের পর এক মিথ্যাচার, অপপ্রচার ঘিরে নানা ষড়যন্ত্র। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের সেই লাল সবুজের কথা থেকে খামচে ধরলো কারা? আমি মনে করি আজকে আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, যুব সমাজকে জানাতে চাই, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা আমার 30 লক্ষ মা বোনের ইজ্জত, যারা মা বোনের আমার 30 লক্ষ ভাইকে হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে সিনেমি খেললো, যারা আমাদের দেশের কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, একের পর এক রাস্তাঘাট করে বাড়িঘর করে সাকার করে দিল, রাস্তাঘাট ধ্বংস করে দিল, সেই 71-এর মহান স্বাধীনতার পরাজিত শত্রু এবং 1975 সালের 15 আগস্ট যারা জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তারাই 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর সেই আদর্শ, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সেই চেতনার আদর্শ আমাদের প্রিয় মানুষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করলো। ঠিক তারাই 2005 সালের 17 আগস্ট সারা বাংলাদেশে একসাথে শীষ বোমা হামলা করে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করার জন্য তারা জানান দিল। সেই গোষ্ঠীটি কিন্তু 2001 থেকে 2006 সাল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই দেশটিকে 71 সালে আমাদের দেশের উপর যে নির্যাতন হয়েছে তাকেও হার মানালো। বিএনপি জামাতের নেতৃত্বে এই বাংলাদেশ সেই 71কে হার মানালো। মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, বাড়িঘর পুরে সরকার করে দেওয়া, গলের গরু কেড়ে নেওয়া, মানুষের হাত পা কেটে দিল, আমার বোনের ধর্ষণ করে বোনের স্তন নিয়ে উল্লাস করলো। বাংলাদেশের যে বাংলাদেশ বঙ্গবন্ধু দেখেছিলেন, যে বাংলাদেশ বঙ্গবন্ধু রেখে গেলেন, সেই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলেন তারা। এদেশের অর্থ লুটপাট করে, এতিমদের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করলেন, হাওয়া ভবন খাওয়া ভবন বানিয়ে কি রাম রাজত্ব কায়েম করলেন। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকের দিনে আপনাদের কাছে বলতে চাই, বঙ্গবন্ধু ছিলেন আল্লাহ পাকের একজন ওলি। আমি এই কথাটা এভাবে বলতে চাই, যদি উনি আল্লাহ পাকের একজন ওলি কি না হবেন, তাহলে ওনার এক অঙ্গুলি হেলনে 7.5 কোটি বাঙালি এক কাতারে আসলেন কিভাবে? যদি উনি আল্লাহ পাকের একজন প্রিয় মানুষই না হবেন, তাহলে ওনার এই 3.5 বছরের মাথায় উনি কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ চলবে, কিভাবে সমুদ্র সীমানা উনি নির্ধারণ করে গেলেন, কিভাবে স্থল সীমানা নির্ধারণ করে গেলেন, কিভাবে উনি পরিকল্পনা করে গেলেন ভবিষ্যৎ প্রজন্ম যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবেন। বারবার বঙ্গবন্ধু ছিলেন ইসলাম বিদ্বেষী, করেছেন বারবার। তাদেরকে জানতে চাই, বঙ্গবন্ধু ছিলেন ইসলামের খাঁটি প্রেমিক। ওনার নেতৃত্বে
ময়দানে ঘোরাদৌড় বন্ধ, মদ হাউজি জুয়া বন্ধ হয়েছিল, উনি কাকরাইলের মসজিদের জায়গাটুকু দিয়ে গেলেন। উনি ওয়াইসি সদস্যপদ সংগ্রহ করলেন, ইসলামিক ফাউন্ডেশন করলেন, মাদ্রাসা বোর্ড করলেন। উনি কিন্তু ওই তুরাগের পারে বিশ্ব ইস্তেমার জায়গাটুকু দিয়ে গেলেন। তারপরেও তারা বলে বঙ্গবন্ধু ইসলাম বিদ্বেষী ছিলেন। আজকে দিনের আলোর মতো পরিষ্কার, যারা সেদিন বঙ্গবন্ধুকে ঘিরে মিথ্যাচার করেছিলেন, অপপ্রচার চালিয়েছিলেন, আজকে তারা কোথায়? আজকে তাদেরকে আল্লাহ পাক তাদের সেই মিথ্যাচার জন্য উপযুক্ত শাস্তি হিসাবে তাদের কিন্তু দেশে মানুষ তাদেরকে সেভাবে এখন আপনারা লক্ষ্য করছেন, সে কথা তো পরিষ্কার, তারা কোথায় কি অবস্থায় আছেন। আজকের দিনে যদি আমরা এই কথা বলতে চাই, বঙ্গবন্ধু নাই বাংলার মাটিতে, কিন্তু বঙ্গবন্ধু রক্ত, যে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা যেত না, সেই বঙ্গবন্ধু কিন্তু আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে লাল সবুজের পতাকা, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্যে দিয়ে লাল সবুজের পতাকা পথ করে উঠছেন। বঙ্গবন্ধুকে দাবিয়ে রাখার ক্ষমতা কিংবা বঙ্গবন্ধুকে মুছে ফেলার ক্ষমতা এই বাংলার মাটিতে কারণেই। ওনার সুযোগ্য কন্যা, ওনার সুযোগ্য, যিনি সাহসিকতার সাথে, সততার সাথে, মানবতার সাথে, ধীরতার সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। আমরা এক সময় বাংলাদেশের বাইরে যখন যেতাম, তখন আমাদেরকে বলা হতো তোমরা কোথেকে আসছো। কেউ বলতেন আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ চিনত না, চিনত ন্যাশনাল ফাদারকে, বঙ্গবন্ধুকে চিনতেন। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা কিন্তু আজকে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ কি ছিলেন? বঙ্গবন্ধুর আদর্শ ছিলেন মানুষের কল্যাণে কাজ করার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। আর ওনার আদর্শ যদি আমি মনে করি, ওনার আদর্শ বুকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী, বাংলার দুঃখী মানুষের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনার আদর্শ বুকে ধারণ করে সততার সাথে, মানবতার সাথে দেশ পরিচালনা করছেন বিদায়ী আজকের এই করোনার এই ক্রান্তিক কালো বাংলাদেশের মানুষ অনেক দেশের চাইতে অনেক ভালো আছেন। নিঃসন্দেহে সেই কথা বলা যায়। বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী, ওনার এই পরিবারটি জন্মগ্রহণ করেছেন কিন্তু মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। যদি তাই না হবে, তাহলে 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ পাক তার ফেরেশতা পাঠিয়ে, কুদরতি ফেরেশতা পাঠিয়ে রহমতের চাদর বিছিয়ে কেন রক্ষা করলেন? আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। বিজ্ঞ জন আছেন উপস্থিত, যুগে যুগে পৃথিবীতে নবী রাসূল আসতেন কেন? পথহারা মানুষকে পথ দেখানোর জন্য। বাংলাদেশ যখন পাকিস্তানি হানাদার দ্বারা, পাকিস্তানিদের দ্বারা যখন নির্যাতিত, নিষ্পেষিত, তখন আল্লাহর একজন প্রিয় মানুষ আসলেন বাংলার মাটিতে, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু মুখী। ঠিক তেমনি ভাবে যখন বাংলাদেশ বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ অন্ধকার একটি দিকে ধাবিত হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের আলোর পথ দেখানোর জন্য 1981 সালে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখলেন। ঠিক ওনার দ্বারা এই দেশকে, এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য কিন্তু জাতির আল্লাহ পাক 2004 সালে 21 আগস্ট আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে ওনাকে রক্ষা করলেন। উনি সেটা প্রমাণ করেছেন। আপনারা স্বীকার করবেন, একটি সৎ মানুষের শক্তি থাকে পাহাড় সমান, একটি অসৎ মানুষের কিন্তু সদা সর্বদা একটা অজানা ভয় তারা করে বেড়ায়। সেই সততার কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বুক ফুলিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। আমি আজকের এই দিনে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যুবলীগের নেতা কর্মীরা, আমরা যুব সমাজ আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শকে ধারণ করেছি। সততাই শক্তি, মানবতাই মুক্তি। কারণ মানবতার জননী আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনারা দেখেছেন 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান যখন তার দেশে শ্বাস ফেলার জায়গা পায় না, মা বাবাকে বাড়িঘর পুরে সারকার করে দিচ্ছেন, তখন এই বাংলার মাটিতে মুক্ত বাতাসে শ্বাস ফেলে, মুক্ত বাতাসে শ্বাস জায়গা করে দিয়ে উপাধি পেলেন মাদার অফ হিউম্যানিটি। আমরা সেই মানুষটি আদর্শকে ধারণ করেছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলার যুব সমাজকে নিয়ে, যে কারণে বাংলার যুব সমাজের প্রতিষ্ঠাতা, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনি ভাইকে বলেছিলেন বাংলাদেশ গড়ার জন্য সোনার ছেলে চাই। সেই সোনার ছেলে গড়ার জন্য কিন্তু যুবলীগ প্রতিষ্ঠিত। আর সেই যুবলীগের একজন নগণ্য কর্মী হিসাবে আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে আমরা যুব সমাজ বঙ্গবন্ধুর রেখে যাওয়ার স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের মাধ্যমে সারা বাংলার যুব সমাজকে আমরা সেই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সাম্প্রতিক বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের বাংলাদেশ,
এই বাংলাদেশ সকল ধর্মের মানুষ যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে, তার সেই ঘোষণা কে দিলেন? সেই ঘোষণাটুকু কিন্তু দিলেন বঙ্গবন্ধুরে রেখে যাওয়ার সুযোগ উত্তরসূরি আপনার আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা সকলে মিলে এই করোনা মহামারীর সময় আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানবতার জন্য, মানুষের জন্য, উনি কল্যাণের জন্য নির্দেশনার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী পরিবারের নেতা কর্মীরা মাঠে নেমে আসলেন। অথচ যখন সারা বাংলাদেশের মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, আমাদের পুলিশ ভাই, ডাক্তার ভাই, আমাদের সাংবাদিক বন্ধুগণ যখন নিশ্চিত বিপজ্জনক এই করোনার এই মহামারীর সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ঠিক সেই সময়ও কিন্তু ওই ষড়যন্ত্রকারী, ওই ৭১-এর ষড়যন্ত্রকারী, ওই ৭৫-এর ষড়যন্ত্রকারী, ওই ২০০৪ সালের ষড়যন্ত্রকারী, তারা কিন্তু সেই এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা কিন্তু মানুষের পাশে নেই, অথচ তাদের কিন্তু দেখা যায় এই বাংলাদেশ ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশটিকে ধ্বংস করার জন্য তারা, আপনারা লক্ষ্য করেছেন, ৯২ দিন হরতাল অবরোধের নামে মানুষ পুড়ি হত্যা করেছেন। ১৬৫টি মানুষকে তারা আগুনে পুড়ি হত্যা করেছেন। যেখানে ইসলাম নিষেধ করেছেন যে একটি হত্যা করা হবে না, তারা ১৬৫টি মানুষকে আগুন গিয়ে ইসলামের ধারক দাও। আসলে বাংলাদেশের এখন আর কি বোকা নয়, সেই মিথ্যাচার, সেই অপপ্রচার আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। ইনশাল্লাহ আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকীতে আমরা যুবলীগ, আমরা যুব সমাজ নেত্রীর নির্দেশনা প্রত্যেকটি কর্মী একটি করে বৃক্ষরোপণ করার জন্য এই আষাঢ় মাসের এই বর্ষার মৌসুমে আমরা সেই শপথ গ্রহণ করেছি। আমরা সেই কাজটিকে আমরা করছি। যেমনি করে করোনায় মহামারীতে মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে মুজিব বর্ষে আমরা বাংলাদেশের পরিবেশ রক্ষার স্বার্থে নেত্রীর নির্দেশনা নিয়ে আমরা বৃক্ষরোপণ করে চলছি। শুধু বৃক্ষরোপণ নয়, এই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সারাটি জীবন দেখে গেছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বা ওনারই সুযোগ কন্যা আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশকে যে কোনো ক্রান্তিকালে আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আলহাজ মইনুল হোসেন নিখিল। অত্যন্ত সুন্দরভাবে যুব সমাজের যে প্রতিজ্ঞা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি আপনারা যে আস্থা রেখে দেশ গঠনে কাজ করছেন। বিশেষ করে আমার একটি কথা মনে পড়ে, আমরা জানি যে হাওরের এবারে ধান কাটার সময় যে সব লোক পাওয়া যাচ্ছিল না, যে কি একটি সমস্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেখেছি আপনারা কিভাবে সেই আমাদের কৃষক ভাইদের সহায়তা করার জন্য দিয়েছেন। এটি জাতি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে, জাতি এটি মনে রাখবে। আপনারাই ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করবেন। তাই আপনাদের মধ্যে এই যে চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, সেটি কাজে লেগে আমরা সোনার বাংলা গড়ে তুলব। আমরা আবারও শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেবের কাছে ফেরত যাচ্ছি। শামসুজ্জামান স্যারকে আমরা পাচ্ছি না, ওনাকে কানেক্ট করতে আমরা পারি না। আমরা আবারও বলি, বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। মুজিব মানে সাহস, বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি সবসময় মেহনতি মানুষের মুক্তির কথা বলেছেন। আজন্ম লালিত এই স্বপ্নকে তিনি বাস্তবায়নের জন্য তার আমৃত্যু কাজ করে গেছেন। তিনি উন্নয়নের সকল সেক্টরে কাজ করে গেছেন। এই যে তার আদর্শ, তার অনুপ্রেরণা, তার যে ত্যাগ, তার নেতৃত্বের গুণাবলী, সেটি হবে ভবিষ্যৎ প্রজন্মের পাথেয় হিসাবে কাজ করবে। এটি আমরা আমার দেশের সকলে বিশ্বাস করে। মাননীয় প্রধানমন্ত্রী সেই আদর্শকে বুকে ধারণ করে আজন্ম স্বপ্নকে তার কার্যের মধ্যে প্রতিফলন ঘটিয়ে দেশকে উন্নয়নের মহাসোপানে, মহা অগ্রযাত্রায় নিয়ে যাচ্ছেন। আজকের এই বঙ্গবন্ধুর যে আদর্শ, রাজনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক বিষয়ের প্রতি তার যে অগাধ যেটি সব সময় যে তার এই যে আয়ুষ্য ছিল সংস্কৃতির প্রতি, আমি বলবো যে বঙ্গবন্ধুর অনুরাগ, তিনি
এই যে অনুরাগের বিষয়টি এবং এদেশের রাজনৈতিক প্রজ্ঞার বিষয়ে যদি শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব একটু বলেন আমাদেরকে, তাহলে নতুন প্রজন্ম আবার উপকৃত হবে, আবার জানবে। আমরা নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন। কারণ একটি কথা আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ 21টি বছর যখন এই অন্ধকার জগতে বাংলাদেশের রাজনীতি গিয়েছিল, তখন তারা এদেশের ইতিহাসকে বিকৃত করেছিল। তারা মিথ্যা তথ্য দিয়েছিল বলে এই 21 বছরে একটি অসত্য তথ্যের উপর একটি প্রজন্ম গড়ে উঠেছে, একটি ভয়ঙ্কর প্রজন্ম উঠেছে, যারা আজকে ফেসবুকে বিভিন্ন জায়গায় অসত্য তথ্য পরিবেশন করে চলছে। এই প্রজন্মকে আমার মনে হয় সঠিক পথে আনা প্রয়োজন, তথ্য সত্যকে জানা প্রয়োজন। আমাদের সেই কাজটি সততার সাথে, দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজটি আমাদের করা প্রয়োজন। সেজন্যই আমি শ্রদ্ধেয় হাসান ইমামের কাছে জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক আদর্শটি বিষয়ে একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ। বঙ্গবন্ধু সবসময়ই মনে করতেন যে সংস্কৃতি আমাদের একটা পরিচয়, প্রধান পরিচয়। ভাষা যেমন আমাদের একটা প্রধান পরিচয়, তেমনি বাঙালির সংস্কৃতিও আমাদের একটা প্রধান পরিচয়। এবং সাংস্কৃতিক আন্দোলন না করলে, রাজনৈতিক আন্দোলনের পরিপূরক হিসেবে সাংস্কৃতিক আন্দোলন না করলে মানুষের মনের পরিবর্তন সম্ভব হবে না। এবং সেই জন্যেই তিনি যখন 54 সালে যখন তিনি মন্ত্রিত্ব পান পাকিস্তান আমলেই, তখনই তার আগে এই ঢাকা শহরে একটা অন্ধকার যুগ ছিল। মেয়েরা রাস্তায় যেতে পারতো না, রিকশায় শাড়ি দিয়ে ঘিরে পর্দা করে সেখান থেকে মেয়েদের যেতে হতো, স্কুলে যেতে হতো ঘোড়ায় গাড়ি চড়ে, এবং সেই সব জানলা টানলা বন্ধ করে। সেই যে ঢাকা, সেই ঢাকাকে পরিবর্তিত করার জন্য, আধুনিক করার জন্য, নারী স্বাধীনতা, নারী শিক্ষার প্রসারের জন্য তিনি অনেক কাজ করেছিলেন সেই সময় পাকিস্তান আমলেও, সীমিত সুযোগের মধ্যেও। সে সময়ে তিনি জাইনুল আবেদিন সাহেবকে নিয়ে আর্ট কলেজ তৈরি করেছিলেন। তিনি সেই সময়ই বুলবুল ললিত কলা একাডেমি, নুরুল হুদা সাহেবকে নিয়ে বুলবুল ললিত কলা একাডেমি তৈরি করিয়েছিলেন গান চর্চা করার জন্য, সঙ্গীত এবং সংস্কৃতি চর্চার জন্য। এইগুলি তখন একটা বিরাট প্রগতির কাজ ছিল, এই অন্ধকার থেকেও আমাদের বের করে আনার জন্য। সেগুলি তিনি করেছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরবর্তীতে তিনি শিল্পকলা একাডেমি তৈরি করলেন। পাকিস্তান আর্টস কাউন্সিল ছিল সরকারি প্রচার চালানোর জন্য, সেটাকে একটি নিরপেক্ষ সংগঠন গড়ে তুললেন শিল্পকলা একাডেমি, যার মাধ্যমে তিনি মানুষকে সাংস্কৃতিক বিপ্লবের দিকে নিয়ে যেতে পারবেন, যেটা তিনি চেষ্টা করেছিলেন পাকিস্তান আমলে মুক্তধারা করে একটা সাংস্কৃতিক আন্দোলন করার জন্য। তিনি বলতেন সেটা, তিনি এই তার আগে বলতে ভুলে গেছি, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনও তিনি তৈরি করলেন পাকিস্তান আমলে, এবং চলচ্চিত্র নির্মাণের জন্য, যে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম, তাকে মানুষের মনের পরিবর্তনের জন্য, প্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে, যেটা লেনিনও বলেছিলেন বিপ্লবের পরে, যে চলচ্চিত্রকে ব্যবহার করতে হবে মানুষের মানসিক উন্নতির জন্য, তাদের মনের পরিবর্তনের জন্য। তো এই দিক দিয়ে দেখতে গেলে বঙ্গবন্ধু পাকিস্তান আমল থেকেই বাঙালি জাতীয়তাবাদের প্রচারের জন্য সংস্কৃতিকে ব্যবহার করা এবং শিক্ষাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের পরে তিনি শিল্পকলা একাডেমি, সেখানে আমাকে তিনি, আমরা যখন গেলাম, আমি মুক্তধারার সঙ্গে যুক্ত ছিলাম, তখন বললেন যে যা তুই ইউসুফ আলী সাহেবের কাছে যা। ইউসুফ আলী সাহেব তখন শিল্প, সংস্কৃতি এবং শিক্ষামন্ত্রী। তার কাছে যা তুই, আমি বলে দিচ্ছি ওই শিল্পকলা একাডেমি তৈরি করার পরিকল্পনা। এবং আমি ইউসুফ আলী সাহেবের কাছে গেলাম এবং শিল্পকলা একাডেমি তৈরি করার জন্য সমস্ত কাগজপত্র আমরা তৈরি করলাম। তো এইভাবে তিনি সংস্কৃতির দিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষা এবং সংস্কৃতিকে। তিনি কুদরতে খোদা শিক্ষা কমিশন করেছেন। শিক্ষা কমিশন করে শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য তিনি প্রচেষ্টা নিয়েছেন। সেই প্রচেষ্টা পাকিস্তান আমলে সফল হয়নি, বাংলাদেশ হওয়ার পরে সেটাকে সফল করেছেন তিনি। এবং সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধুর ব্যাপারে, যে বঙ্গবন্ধু সবসময় অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। সময়ের আগে পদক্ষেপ গ্রহণ করে অনেকে
কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। এর উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু মানুষকে প্রস্তুত করার আগেই তারা সেই প্রোগ্রাম নেওয়ার জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তারা যারা প্রতিক্রিয়াশীল তাদের কাছে পরাজিত হয়েছেন। বঙ্গবন্ধু কিন্তু 47 সাল থেকে জানতেন যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, কিন্তু মুখে সে কথা কোনোদিন বলেন নাই। গোপনে 60-এর দশকে তিনি আওয়ামী লীগের মধ্যে একটি কোর গঠন করেছিলেন, যাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, স্বাধীনতার যুদ্ধ আসন্ন। কিন্তু প্রকাশ্য রাজনীতিতে কিন্তু স্বাধীনতার কথা তিনি বলেন। তিনি পৃথিবীর রাজনীতি ভালো বুঝতেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে তার কৌশলের কারণেই আমরা পৃথিবীর মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছি। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছ থেকে। আমার মনে আছে 7ই মার্চে যখন ভাষণ দেন, তখন তিনি একটা মনে হয় যেন একটা দড়ির উপর দিয়ে হেঁটে গেছেন, একেবারে ব্যালেন্স করে, রোপ ওয়াকিং যাকে বলে। একবারও তিনি স্বাধীনতার কথা বলেন নাই, কিন্তু আমরা তার কাছে স্বাধীনতার ঘোষণা শুনতে গিয়েছিলাম 7ই মার্চের ভাষণে। তখন তিনি বারবার বলেছেন ব্যালেন্স করে যে তোমরা আমার ভাই। কাকে বলছেন? পাকিস্তানি সেনাবাহিনীকে। তোমাদের উপর আমার নির্দেশ রইল তোমরা ব্যারাকে থাকো। তারপরে আবার আমাদের জন্য বলছেন আর যদি একটা গুলি চলে এবং আমাদের মানুষ হত্যা করা হয়, তাহলে তোমাদের উপর, মানে আমাদের উপর, বাঙালিদের উপর নির্দেশ রইল, তো যার যা আছে সেই হাতিয়ার নিয়ে তোমরা গর্জে ওঠো। তার মানে তিনি এমন ভাবে সেই 7ই মার্চের ভাষণ শুধু নয়, এমন ভাবে রাজনীতিকে পরিচালনা করেছেন যে তিনি পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি সবসময় গ্রহণযোগ্যতা নিয়ে এগিয়ে গেছেন। অনেকেই বলেন যে 7ই মার্চের মাঠে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন না কেন। তিনিও, আমরা যখন মুক্তিযুদ্ধে গেলাম তখন বুঝলাম যে যদি তিনি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে ইয়াসির আরাফাতের মতো আমাদের অবস্থা হতো, প্যালেস্টাইনের মতো অবস্থা হতো। তাহলে পৃথিবীর যারা আমাদের বিরোধী শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ এবং মধ্যপ্রাচ্য, তারা বলতো যে আমরা বিচ্ছিন্নতাবাদী। সেই জন্য তিনি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করেননি। তিনি সবসময় চেয়েছেন যে ওরা আগে অ্যাগ্রেশন নিক, আমরা স্বাধীনতার জন্য প্রস্তুতি নেব, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হব, কিন্তু আমরা অ্যাগ্রেসর হব না। তিনি বলেছেন যে তিনি গণতন্ত্রের পথে আছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। মৌলানা ভাসানী যখন 70-এর জলোচ্ছ্বাসের পর বললেন যে এই লাশের উপর দিয়ে আমি নির্বাচনে যাব না, আমরা তখন বরিশালের চলে আমরা ত্রাণ কাজ করছি, আমাদের মনে হলো এত লাশ, আমরাও বিভ্রান্ত হলাম। কিন্তু বঙ্গবন্ধু বললেন না, আমি রাজনীতিতে নির্বাচনে যাব। আমরা বিভ্রান্ত হলাম। কিন্তু যখন মুক্তিযুদ্ধ এলো তখন বুঝলাম যে তিনি যদি নির্বাচিত না হতেন, যদি নির্বাচন না করতেন, তাহলে কিন্তু বাঙালির অনেক নেতা ছিলেন। তাদিকে মৌলানা ভাসানী নেতা ছিলেন, মনি সিং নেতা ছিলেন, মুজাফর আহমদ সাহেব নেতা ছিলেন, কিন্তু নির্বাচন হয়ে বাংলার পক্ষে কার কথা বলার অধিকার সেটা তিনি প্রতিষ্ঠা করে তারপর মুক্তিযুদ্ধে গেলেন। এই যে তার কৌশল, রাজনৈতিক কৌশলগুলি, আমার মনে আছে যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করছে, পাকিস্তানকে সমর্থন করছে, 7th ফ্লিট পাঠাবার ব্যবস্থা করছে আমাদের বিরুদ্ধে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের জন্য টাকা তুলছে, বিটলসরা আমেরিকায় অনুষ্ঠান করে টাকা তুলছে। কারণ তারা, মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারকে তার জনগণকে বোঝাতে পারে নাই যে একজন নির্বাচিত যে প্রতিনিধি জনগণের, তাকে ক্ষমতায় না দিয়ে তাকে বন্দি করে রেখে মানুষের উপর গণহত্যা চালিয়ে পাকিস্তান সে কাজ করছে, সেটাকে কেন আমেরিকান সরকার সমর্থন করছে। তারা নিজেদের জনগণের কাছ থেকেই তাদের সরকারকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বঙ্গবন্ধুর এই কৌশল, রাজনৈতিক কৌশল। সারা ইউরোপে দেখেছি, ইংল্যান্ডে এবং ফ্রান্সে, জার্মানিতে, জাপানে, সমস্ত জায়গায় জনগণ আমাদের পক্ষে, তাদের সরকার আমাদের বিরোধিতা করছে, কিন্তু সে দেশের জনগণ আমাদের পক্ষে। এটাই ছিল বঙ্গবন্ধুর একটি বিরাট কৌশল এবং রাজনৈতিক কৌশল। তিনি লক্ষ্য স্থির রেখেছেন, তিনি যুদ্ধ করবেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করবেন, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে যাবেন না, যাতে মানুষ তাকে বিচ্ছিন্নতাবাদী বলতে না পারে, তারা যার সন্ত্রাসী বলতে না পারে। তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত বঙ্গবন্ধুকে সমর্থন দিয়েছে সারা পৃথিবীর মানুষ, এবং সেইভাবেই আমরা পৃথিবীর সমর্থন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তো আমরা একা শুদ্ধ যুদ্ধ করিনি,
মধ্যপ্রাচ্য আমাদের বিরুদ্ধে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, পশ্চিম ইউরোপের সরকারগুলি আমাদের বিরুদ্ধে ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের জয়যুক্ত হতে হয়েছে। সেই জন্য সে দেশের জনগণকে আমাদের সাথে নিয়ে যুদ্ধ করতে হবে, সেটা তিনি অনেক আগেই বুঝেছিলেন। সেই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি এগিয়ে গেছেন সামনে দিয়ে, আর পিছন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। এবং যখন তারা আমাদের আক্রমণ করেছে, তা আক্রমণকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানুষের কাছে 25শে মার্চের রাতে, তখন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, বলে স্বাধীনতা ঘোষণা করেছেন। তার আগে পর্যন্ত তিনি মুখে স্বাধীনতা ঘোষণা করেননি। তার মানে পৃথিবীর কাছে প্রচার করলেন যে আমি জনগণের নেতা নির্বাচিত হয়েছি, আমাকে ক্ষমতা না দিয়ে পাকিস্তানিরা নির্যাতন করে আমাদেরকে নিষ্পেষিত করে আমাদের ক্ষমতা হস্তান্তরে বাধা দিচ্ছে, এবং আমি সেই জন্য স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হয়েছি। এই যে কৌশল তিনি নিয়েছেন, এই কৌশল অসাধারণ কৌশল। তিনি সেই জন্যই আমরা মুক্তিযুদ্ধে জয়যুক্ত হয়ে পেরেছিলাম সারা পৃথিবীর সমর্থন নিয়ে। ধন্যবাদ শ্রদ্ধেয় হাসান ইমাম, আপনার কাছ থেকে আমরা শুনলাম ইতিহাসের অংশ। আমরা দেখেছি বঙ্গবন্ধু শত নির্যাতনের মাঝেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হন নাই। তিনি সবসময় বাঙালির অধিকারের কথাটি স্পষ্টভাবে বলতে পেরেছিলেন বলি তিনি সর্বজন গ্রহণযোগ্য নেতা। তিনি বঙ্গবন্ধু, তিনি মানুষের বুকের স্পন্দন বুঝতে পেরেছিলেন বলি তার ডাকে সকল মানুষ একত্রিত হয়ে সম্মিলিত স্রোতে বাংলার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এবং স্বাধীনতার পর দেশ গঠনে বঙ্গবন্ধুর নির্দেশে আত্মনিয়োগ করেছে। মুজিব তুমি জন্মেছিলে বলি, জন্মেছিল দেশ, মুজিব তোমার আর এক নাম স্বাধীন বাংলাদেশ। এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বের যে বিষয়টি, সেই বিষয়টি একটু সংক্ষেপে উপস্থাপনের জন্য আমি অনুরোধ করছি শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবকে, কারণ আমাদের সময়ের শেষের দিকে খুব সংক্ষিপ্তভাবে বিষয়কে আলোকপাত করার জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ নাসিরউদ্দিন সাহেব। আমাদের শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব যে কথাটি বললেন, বঙ্গবন্ধুর সমসাময়িক শুধু নয়, বঙ্গবন্ধু যে সময় রাজনীতি শুরু করেছিলেন, প্রজ্ঞায়, বয়সে, বিভিন্ন দিক দিয়ে অনেকেই তার চেয়ে এগিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু জানতেন কখন কোন কাজটি করতে হবে, এবং তার মধ্যে বাঙালিকে জাগিয়ে তোলার যে স্পৃহা এবং মহা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার প্রতিটি অঙ্কে তিনি যখন যাকে যেভাবে ব্যবহার করতে হবে, যখন যে কাজটি করতে হবে, প্রত্যেকটি কাজ এবং পরিকল্পনা তার অত্যন্ত সুচারু ছিল। এবং তার যে একটি যাদের পরামর্শ তিনি নিতেন এবং যাদেরকে তিনি এই কাজগুলোর দায়িত্ব দিয়েছিলেন, তারা খুব যথাযথভাবে বঙ্গবন্ধুকে প্রতিটি কাজেই সহায়তা করেছিলেন। শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেবের কথায় আসলে বারে বারেই যেতে হয় যে দেখুন, আমরা 6 দফার দিকে যদি দেখি, আমরা পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থান এবং সেই প্রলয়ঙ্কলী জলোচ্ছ্বাসের পরে সবাই যখন আমাদের প্রগতিশীল বা অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলো যখন ভোটের বিরোধিতা করছিলেন, বঙ্গবন্ধু কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু জানতেন যে ভোটের ফলাফল কি হবে, এবং এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে বঙ্গবন্ধুকে তারা তাদের নেতা হিসাবে এবং বাঙালির জাগরণের প্রতীকে তারা পরিণত করবেন, এবং সেই কাজটাই করেছিলেন। এবং বঙ্গবন্ধু যখন গ্রেফতার হন, বঙ্গবন্ধুকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন বঙ্গবন্ধুকে সরে যাওয়ার জন্য, নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য, কিন্তু বঙ্গবন্ধু সাহসিকতার সঙ্গে তিনি কিন্তু পালিয়ে যাননি। তিনি নেতৃত্ব দিয়েছেন তার বর্তমানে কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে, কিভাবে আওয়ামী লীগ পরিচালিত হবে, কিভাবে বাঙালির স্বাধীনতা যে সংগ্রাম, সেই সংগ্রামের সূচনা হবে, তিনি একটি টেলিগ্রামের মাধ্যমে সেই বার্তাটাও কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন। দেখুন, রেসকোর্সের ময়দানে যে তার ঐতিহাসিক ভাষণ, সেই অবিনাশী মহাকাব্যের শেষ যে বাক্যটা ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পৃথিবীর বুকে স্বাধীনতাকামী মানুষদের উদ্দেশ্যে যে কয়েকটি বক্তব্য আমরা পাই,
তার মধ্যে বিশ্ব স্বীকৃত একটি অন্যতম শ্রেষ্ঠ দলিল হচ্ছে বঙ্গবন্ধুর সেই ভাষণটি। মাত্র কয়েক মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু এমন কিছু নেই যেটা বলেননি। তিনি যেটা মুখ দিয়ে উচ্চারণ হয়তো করতে পারেননি, সেটা কিন্তু বিভিন্ন ভাবে তিনি সেটা অত্যন্ত পরিষ্কার ভাবে ব্যক্ত করেছেন। আপনারা দেখুন, সেই ভাষণে কোনো কথার কোনো পুনরাবৃত্তি নেই। তিনি যে দৃঢ় এবং তার যে একটি এই মানুষের প্রতি যে তার আস্থা ছিল এবং বাঙালি যে তার প্রতি যে আস্থা নিয়েছিল, সেটার প্রতিদান কিন্তু বঙ্গবন্ধু বারে বারেই দিয়েছেন। কিউবার প্রেসিডেন্ট এবং আমরা বিপ্লবী ফিদেল কাস্ট্রো যেটা বলেছেন যে আমি হিমালয়ে দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। এভাবে অনেকেই কিন্তু বঙ্গবন্ধুকে মূল্যায়ন করেছেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফার্স্টের যে সাক্ষাৎকারটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। 72 সালে বঙ্গবন্ধুকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনার শক্তি কোথায়? বঙ্গবন্ধু তার প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি আমার জনগণকে ভালোবাসি। ডেভিড ফার্স্ট তখন তাকে আবার প্রশ্ন করেছিলেন, আপনার দুর্বলতা কি? বঙ্গবন্ধুর উত্তর ছিল, আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি। কিন্তু এই যে বঙ্গবন্ধুর বিভিন্ন মানবিক গুণাবলী ছিল, গুণাবলীর পাশাপাশি বঙ্গবন্ধুর এই একটি স্বাধীন দেশকে বিভিন্ন ধরনের আমাদের প্রতিবন্ধকতা ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে আমাদের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন ছিল, এই রাষ্ট্রের ভিত্তিকে বিভিন্ন জায়গায় যে একটি শক্তিশালী করার প্রয়োজন ছিল। এবং বঙ্গবন্ধু দেখুন কমিউনিস্ট ছিলেন না। অনেকেই বঙ্গবন্ধু সম্পর্কে আসলে মূল্যায়ন করতে গিয়ে আসলে তাকে খণ্ডিত ভাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন করেন। বঙ্গবন্ধু সামাজিক ন্যায় বিচারের নামে আমাদের সমাজের সর্বশ্রেণী মানুষের কে তার অধিকার দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা আপনারা জানেন যে বিভিন্ন সমবায় পদ্ধতির মাধ্যমে যে কাজগুলো বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন। আজকে যারা আমাদেরকে মত প্রকাশের কথা বলেন, বঙ্গবন্ধু কিন্তু যে ব্যবস্থাটি করেছিলেন, দেখুন আজকে আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রেই আমরা জায়গায় আমরা যে বিষয়ে অবতারণা করি না কেন, বঙ্গবন্ধুকে আমরা বাদ দিতে পারবো না। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এই তিনটি শব্দ কিন্তু অবিচ্ছেদ্য, একটিকে বাদ দিয়ে আরেকটি হয় না। ঘাতকরা বঙ্গবন্ধুকে সময় দেয়নি। মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, যা ছিল ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। সেই জায়গা থেকে তার সুযোগ্য কন্যা জয়ত্রী শেখ হাসিনা 80 দশকের শুরুতে দেশে এসে দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মধ্য দিয়ে যে ব্যালটের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, তার পিতা যে ব্যালটের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন, এই ধরনের ইতিহাস কিন্তু পৃথিবীর খুব বেশি জায়গায় দেখা যায় না। বঙ্গবন্ধুর নাদেল ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আলহাজ মাইনুল হোসেনের নিখিলের বক্তব্য শুনে আমরা আমাদের আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করব। তা আমরা অনুরোধ করব জনাব মাইনুল হোসেন নিখিলকে যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ, বঙ্গবন্ধুর আদর্শ, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমাদের নতুন প্রজন্মের জন্য আপনি কি শিক্ষণীয় আছে, একেবারে ছোট ভাষায় যদি এক কথা একটু বলেন, এবং আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করব, সামনের দিকে চলে যাব। আমি আপনাকে ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের বিশেষ করে সামাজিক মাধ্যম, তারপর সামাজিক মাধ্যমের যোগাযোগের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে পারি, নতুন প্রজন্মকে জানাতে পারি। আর নতুন প্রজন্ম অবশ্যই আজকের দিনে এসে তাদের কাছে পরিষ্কার বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ঘিরে যে পূর্বে যারা মিথ্যাচার করেছিলেন, ইতিহাস বিকৃতি করেছিলেন এই স্বাধীনতার, সেই বিষয়গুলো কিন্তু নতুন প্রজন্মের কাছে আজকে পরিষ্কার। নিঃসন্দেহে আমরা বলতে পারি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। যে বঙ্গবন্ধুর
সুযোগ্য উত্তরসূরি সাইমুল হোসেন পুতুল, যার নেতৃত্বে অসহায় মানুষ, বিকলাঙ্গ মানুষ আজকে সেবা পেয়ে যাচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবারটি মানুষের জন্য সৃষ্টি, মানুষের কল্যাণের সৃষ্টি। আপনি ধারাবাহিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে পূর্বপুরুষ থেকে আজকের দিন পর্যন্ত এই পরিবারটি মানুষের কল্যাণে, আমরা সেই পরিবারের আদর্শকে বুকে ধারণ করি এবং সেই আদর্শকে যদি আমরা সারা বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে পালন করি, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কষ্টে থাকার ধন্যবাদ আপনাকে আজকের এই সংলাপে অংশগ্রহণ করার জন্য। সৈয়দ হাসান ইমাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি আমাদেরকে দীর্ঘ সময় এই সংযুক্ত থেকেছেন, তার মূল্যবান বক্তব্য দিয়েছেন। শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আলহাজ মনির হোসেন নিখিল, আপনাকেও ধন্যবাদ জানাই যে সংযুক্ত হয়ে এই যে কথাগুলি মুজিব বর্ষে নতুন প্রজন্মের জন্য, এ দেশবাসীর জন্য যে বক্তব্যগুলি আমরা এতক্ষণ প্রচার করেছি, যারা সংযুক্ত ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, বিশ্ব মঞ্চে আলোকিত সোনার বাংলাদেশ। আমরা মুজিব বর্ষে এই মহামানবের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ব, এই প্রতিজ্ঞা করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, এই করোনা যুদ্ধে আমরা জয়ী হব। তিনি বলেছেন, সাহস করে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, অমাবস্যা অর্থাৎ অন্ধকার কেটে যাবে। সে অন্ধকার কেটে আবার বাংলাদেশ তার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু করবে, রাজনৈতিক কার্যক্রম শুরু হবে, সামাজিক কার্যক্রম শুরু হবে। পৃথিবীর বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। সেদিনই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে, যেদিন আবার সোনার বাংলা গড়ে এদেশকে পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আপনাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেবকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শামসুজ্জামান স্যার সংযুক্ত হতে পারেন না হয়তো কানেকশনের জন্য। আমরা আশা করি পরবর্তীতে আবার কোথাও যুক্ত হবে। আপনারা সবাই ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। একই সাথে যারা করোনা যুদ্ধে নিয়োজিত আছেন সকলের প্রতি শ্রদ্ধা রইল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মী, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সকলকে আমি ধন্যবাদ জানাই। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা আজকের এখানেই শেষ করছি। ভোরের পাতাকে ধন্যবাদ দিয়ে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।